মাথায় টুপি, গায়ে পাকিস্তানের কিট, হালকা গড়নের লোকটাকে চেনা চেনা লাগছে কি? নাম তার টনি হেমিং। বাংলাদেশ থেকে তিক্ত অভিজ্ঞতা আর অভিমান নিয়ে ম্যাচ শেষ হবার আগেই পাকিস্তান চলে আসা বিশ্ববিখ্যাত কিউরেটর এই অজি। মজার বিষয়, যেই ভেন্যুতে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি 2 ম্যাচ খেলবে সেই রাওয়ালপিন্ডির উইকেট বানানো টনি হেমিংয়ের হাতেই। বাংলাদেশি সাংবাদিকদের পেয়ে টনি হেমিং হাসি মুখে গল্প আড্ডায় জানালেন কেমন হতে যাচ্ছে রাওয়ালপিন্ডির উইকেট। বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে গল্প আড্ডার ফাঁকে টনি হেমিং উইকেট নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন। বাংলাদেশে ছিলেন, বাংলাদেশের উইকেট বানানোর কাজে নিয়োজিত ছিলেন, ওখানকার উইকেট কেমন হয় সেটা তিনি জানেন, ক্রিকেটাররা আসলে কোন উইকেটে খেলে অভ্যস্ত সেটাও তিনি জানেন। উইকেট সম্পর্কে যে ধারণাটা তিনি দিয়েছেন তাতে করে একটা কথা স্পষ্ট যে এই উইকেটে 300+ রান হবে, ক্ষেত্রবিশেষে 350+ রানও হতে পারে। টসটা কিন্তু এখানে অনেক বড় একটা রোল প্লে করবে, ভাইটাল রোল প্লে করবে, অর্থাৎ যারা টসে জিতবে তারা কিন্তু ম্যাচে অনেকখানি এগিয়ে থাকবে। কারণ রাওয়ালপিন্ডির যেই ওয়েদারটা আসলে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমার গায়ে জ্যাকেট দেখে বুঝতে পারছেন আমরা আসলে সেভাবে প্রস্তুতি নিয়ে আসিনি, যার কারণে এরকম পাতলা জ্যাকেট পরে আছি। বাট যখন সন্ধ্যা হয় তখন কিন্তু ঠান্ডার মাত্রাটা অনেকখানি বেড়ে যায়। ডিউ ফ্যাক্টর একটা বড় ধরনের ফ্যাক্টর হতে পারে কিন্তু এই রাওয়ালপিন্ডি ক্রিকেট গ্রাউন্ডে, যার কারণে যারা পরে বোলিং করবে তারা কিন্তু অনেক অসুবিধা পোহাতে হবে। অর্থাৎ যারা ব্যাটিং করবে তারা কিন্তু বেশ এগিয়ে থাকবে, একটা অ্যাডভান্টেজের মধ্যে থাকবে। সুতরাং যারা টস জিতবে, অর্থাৎ নাজমুল হোসেন শান্ত যদি টস জিতেন, নিঃসন্দেহে তিনি আগে বোলিংটাই করতে চাইবেন, কারণ পরবর্তীতে স্পিনারদের জন্য বলটা গ্রিপ করা অনেক কঠিন হয় এবং ব্যাটসম্যানরা কিন্তু আসলে লাইটের মধ্যে, আন্ডার লাইটে ভালো ব্যাটিং করতে পারেন। যার বড় উদাহরণ কিন্তু আসলে সাম্প্রতিক সময় মাত্র একদিন আগেই অস্ট্রেলিয়া ইংল্যান্ড যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে আপনারা দেখেছেন 350+ রান চেস করেছে আসলে অস্ট্রেলিয়া। ডিউ ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর হিসেবে সেখানে কাজ করেছে। সুতরাং এই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শান্তরা যদি টস জিততে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে, তারা কিন্তু অনেকখানি এগিয়ে যাবে ম্যাচের আগে। সুতরাং নিঃসন্দেহে শান্ত চাইবেন ভাগ্যটা যেন তার সহায় হয়, টসটা যেন তিনি জিততে পারেন, যেটা আসলে আগের ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে জিতেছিলেন। টনি হেমিং যেই আইডিয়াটা দিয়েছেন সেই আইডিয়াটা সত্যি হলে টসটা কিন্তু আসলেই একটা বড় রোল প্লে করবে। এবং এই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সবশেষ 2টা টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে যে হারিয়েছিল সেই উইকেটটাও কিন্তু টনি হেমিং বানিয়েছিলেন। মজা করেই বলছিলেন উইকেটটা আসলে পাকিস্তানের জন্য বানানো হয়েছিল, বাট সামহাও সুবিধাটা বাংলাদেশ নিয়েছে। এবারও যদি সেই উইকেটের ফায়দাটা বাংলাদেশ নিতে পারে, আরও একটা ঐতিহাসিক জয় হয়তোবা বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে পাবে এবং এখানকার অনার্স বোর্ডে আরও একটা জয় হয়তোবা লেখা হবে বাংলাদেশকে ঘিরে। ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের পরের মিশন নিউজিল্যান্ড। পাকিস্তানের মাটিতে ভিন্ন কন্ডিশনে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কিনা উঠছে সেই প্রশ্ন। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। ওয়ানডেতে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে 45 ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে কিউইদের জয় 33 আর টাইগারদের 11টিতে। পরিত্যক্ত হয়েছে 1 ম্যাচ। এই সংস্করণে সবশেষ দেখায় নিউজিল্যান্ডের মাটিতে 9 উইকেটের বড় ব্যবধানে জয় পায় নাজমুল শান্তরা। বিশ্বকাপে 5 দেখায় যে নিউজিল্যান্ডের বিপক্ষে একবারও জয়ের মুখ দেখেনি টাইগাররা। সবশেষ 2023 বিশ্বকাপে বাংলাদেশের করা 245 রানের জবাবে 2 উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। পেসারদের স্বর্গরাজ্য হিসেবে খ্যাতি থাকলেও রাওয়ালপিন্ডির উইকেটে এখন ঘাস নেই বললেই চলে। তাই বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ হতে পারে রান বন্যার। অনানুষ্ঠানিক আলোচনায় এমনটাই জানিয়েছেন কিউরেটর টনি হেমিং। তার দাবি, দিন রাত্রির তাপমাত্রার ভিন্নতার কারণে টস জিতে ফিল্ডিং করা দল সুবিধা পাবে। শোয়েব আখতারের ঘরের মাঠ রাওয়ালপিন্ডি। 1992 সালে যাত্রা শুরুর পর থেকেই পেসারদের স্বর্গরাজ্য। 2020 সাল পর্যন্ত যে গ্রাউন্ডের গড় রান ছিল 250। আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে 2021 থেকে ধীরে ধীরে বদলাতে থাকে পিন্ডি স্টেডিয়াম। ঘাস ছেটে ফেলে রূপ দেওয়া হয় ব্যাটিং প্যারাডাইসে। তাই তো 2023 এসে গড় রান 1 লাফে বেড়ে দাঁড়ায় 310-এ।
ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরিচর্যায় খুব একটা সময় মেলেনি কিউরেটরদের। আর শীতকাল হওয়ায় সবুজ থেকে রং বদলে উইকেট হয়েছে বাদামি। মাঠে 13টা উইকেট থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি বেছে নিয়েছে 4টি, একটি নেট অনুশীলনের জন্য, বাকি 3টি 3 ম্যাচের জন্য। মর্যাদার লড়াইয়ে ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। বিরাট কোহলির সেঞ্চুরিতে টিম চিরপ্রতিদ্বন্দ্বীদের 6 উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। আর টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বার প্রান্তে মেন ইন গ্রিন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 241 রানে অল আউট হয় পাকিস্তান। জবাবে 45 বল আগে জয় নিশ্চিত করে মেন ইন ব্লু। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ রিপোর্ট। আরও এক আইসিসি ইভেন্টে ভারতের মুখোমুখি পাকিস্তান, আরও একবার সঙ্গী দীর্ঘশ্বাস, আরও একবার ক্রিকেট ক্লাসিকোর হিরো বিরাট কোহলি। আয়োজক হয়েও দুবাইয়ে খেলাটাই যথেষ্ট হতাশার ছিল পাকিস্তানের জন্য। আর এবার প্রায় 3 দশক পর নিজেদের মাটিতে অনুষ্ঠিত আইসিসি ইভেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় হতাশার গভীর সমুদ্রে নিমজ্জিত পাকিস্তান। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে এসে এখন টিকে থাকার লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারে ব্যাকফুটে টাইগাররা, তাই তো শেষ অনুশীলন সেশনে মনোযোগী শান্ত মিরাজরা। স্বাভাবিকভাবেই মাঠে এসে আগে উইকেটের কাছে এগিয়ে গেলেন শান্ত। ব্যাটিং পজিশনে দাঁড়িয়ে দেখে নিলেন চারদিক। সম্ভবত কিভাবে রানে ফেরা যায় সেটাই ভাবছিলেন অধিনায়ক। যদিও কোচের কথা, কারো ফর্ম নিয়েই চিন্তিত নন তিনি, বরং নতুন ম্যাচে নতুন দিনে নতুন স্বপ্ন দেখালেন ক্যারিবিয়ান বস। আমি ব্যাটারদের নিয়ে ভাবছি না। এক ম্যাচে রান পেলেই পরিস্থিতি বদলে যাবে। আর এটা একটা নতুন ম্যাচ, নতুন দিন। এখানে অতীত প্রভাব ফেলবে না। রেকর্ড দিয়ে ম্যাচ জেতা যায় না, মাঠে খেলতে হবে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই হয়তো আলোচনাটা একটু বেশি। তার উপর ভেন্যু রাওয়ালপিন্ডি, যেখানে রান হয় দেদারসে। আর এ মাঠেই আবার স্বাগতিকদের বিপক্ষে আছে লাল সবুজের সুখস্মৃতি। সব মিলিয়ে আত্মবিশ্বাস তাই তুঙ্গে থাকার কথা শান্ত বাহিনীর। কোচও ইঙ্গিত দিলেন সেরকমই। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে একবার দিয়ে রাখল ভারত। ভারত পাকিস্তান মাঠের লড়াই এখন যেন কেবলই অতীত। সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি লড়াইয়ে মাঠের বাইরে যতটা উত্তেজনা দেখা না যায়, মাঠের ভেতরে তার ছিটে ফোটাও পাওয়া যায় না। ভারতের একচ্ছত্র আধিপত্যের কাছে যেন অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের দেখায় চিত্রটা বদলায়নি। 45 বল হাতে রেখে পাকিস্তানকে 6 উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল রোহিত শর্মার দল। অন্যদিকে কাগজে কলমে টিকে থাকলেও বিদায়ের পথেই পাকিস্তান। দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে 49 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 241 রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ 62 রান করেছেন সৌদ শাকিল। জবাবে খেলতে নেমে 42 ওভার 3 বলে 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। অপরাজিত সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। 242 রানের লক্ষ্য তারাই উড়ন্ত শুরু করে ভারত। বিশেষ করে রোহিত শর্মা ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। তবে 15 বলে 20 রানের বেশি করতে পারেননি ভারতের এই অধিনায়ক। আরেক ওপেনার শুভমন গিলও একই মেজাজে ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে 52 বলে 46 রান। 3-এ নেমে এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন বিরাট কোহলি, পেয়েছেন সেঞ্চুরির দেখা। ইনিংসের শেষ বলে বাউন্ডারি মেরে 3 অঙ্ক ছুঁয়েছেন তিনি। 111 বল খেলে 100 রানে অপরাজিত ছিলেন এই টপ অর্ডার ব্যাটার। তাছাড়া শ্রেয়াস আয়ার করেছেন 67 বলে 56 রান। এর আগে নতুন বলে ভারতের পেস সামলে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন বাবর আজম। অভিজ্ঞ এই ব্যাটারের এমন শুরুতে বড় ইনিংস আভাস পাওয়া যাচ্ছিলই, তবে হঠাৎই যেন তার ছন্দপতন। ইনিংসের 9ম ওভারে হার্দিক পান্ডিয়ার সুইংয়ে পরাস্ত হন বাবর আজম। তার ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে কেএল রাহুলের গ্লাভসে। 23 রান করে বাবর ফেরার পরে ভাঙে 47 রানের উদ্বোধনী জুটি। বাবর সাজঘরে ফেরার পর আর বেশিক্ষণ টিকতে পারেনি আরেক ওপেনার ইমামুল হক। দেখে শুনে খেলতে থাকা ইমাম নিজের বিপদ নিজেই ডেকে আনেন। 10 ওভারের দ্বিতীয় বলে মিড অনের দিকে পশু করেই দৌড় শুরু করেন
কিন্তু ক্রিজে পৌঁছানোর আগেই মিডে অনেক দাঁড়িয়ে থাকা অক্ষর প্যাটেল সরাসরি থ্রুতে স্টাম্প ভাঙেন। 47 রানে 2 উইকেট হারানোর পর 104 রানে জুটি করেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। শেষ দিকে খুশদিল শাহ ও নাসিম শাহ ফিনিশিং দেওয়ার চেষ্টা করেন। খুশদিল 39 বলে করেছেন 38 রান আর নাসিমের ব্যাট থেকে এসেছে 16 বলে 14 রান।